কেয়ার করা। এতদিন যে কেঁদে মরলো, এবার তাকে তো একটু সময় দিতে হয়। মুহূর্তেই একরাশ লজ্জারা এসে জড়ো হলো নাজের চোখে মুখে। কথাটার কি জবাব দেওয়া যায় ভেবে পেল না মেয়েটা। আটো গ্রামের কাছে পৌঁছাতে নাজের চোখ দুটো কপালে গেল। গ্রামের মুখে বিশাল এক গেট। গেট থেকেই ঝুলছে প্রকাণ্ড এক ব্যানার। ব্যানারে লেখা, ভাবখালী গ্রামের কৃতি ছাত্রী নাজনীন চৌধুরীর সাফল্যে গ্রামবাসীর পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন। লেখাটার পাশেই বড় করে ছাপা হয়েছে তার এক পাসপোর্ট সাইজ ছবি। গেটের নিচে আবার ব্যান্ড পার্টি। শুধু ব্যান্ড পার্টি নয়, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বান্ধবীরা সকলেই অপেক্ষা করে আছে তার জন্যে। ছোট ছোট বাচ্চারা ব্যান্ড পার্টির বাজনার তালে তালে নাচছে। নাচ হতবিহবল গলায় বলল, এ কি? সায়েম তার ক্যামেরাটা অন করতে করতে বলল, ব্যানারটির সামনে গিয়ে দাঁড়াতো নাজ, তোমার কভার পিকচার চেঞ্জ করতে হবে না? সাফল্য এমনই এক সোনার হরিণ যার জন্য প্রতিটা মানুষ আজীবন প্রতীক্ষা করে থাকে। তবে কেবল প্রতীক্ষা করলেই সাফল্যের দেখা পাওয়া যায় না, কঠোর পরিশ্রম আর নিজের প্রতি আস্থা রাখতে হয়। নাচ তাই করেছিল, ফলটাও দেখতে পাচ্ছে সচক্ষে। যে মানুষগুলো একটা সময় মনে করতো নাচ কোনোদিন লেখাপড়ায় ভালো করতে পারবে না, তারাও আজ এসেছে অভিনন্দন জানাতে। প্রকৃত সাফল্য তো এটাই। বিশাল ওই গেটের কাছে সকলের সঙ্গে ছবি তুলতে হলো। বাচ্চাদের কাছ থেকে তোড়ায় তোড়ায় কতগুলো যে গোলাপ নাচ পেল তার কোনো হিসাব নেই। নাচকে সর্বপ্রথম শ্বশুরবাড়িতেই আনা হলো, তার মাও অবশ্য এখানেই আছেন। এদিকে হুলস্থুল কাণ্ড বাঁধিয়েছেন হাসনা বেগম এবং শৌকত সাহেব। তাদের একমাত্র বোমা গোল্ডেন জিপিএ-5 পেয়েছে বলে কথা। আজ সন্ধ্যায় বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে থাকা সকল আত্মীয়দের জড়ো করা হয়েছে। ডেকোরেটরের লোকরা মরিচপাতি দিয়ে পুরো বাড়িটা ইতোমধ্যেই মুড়িয়ে ফেলেছে। বাড়ির ভেতরেও চলছে সাজসজ্জা। বসার ঘরে বিশাল এক স্টেজ করা হচ্ছে। নাচকে নাকি আজ এখানে দাঁড়িয়ে বক্তৃতা দিতে হবে। কি সাংঘাতিক ব্যাপার! বাড়িতে আজকে ঘিরে রেখেছে সকলে। চারদিকে এত মানুষ, তবুও তার চঞ্চল চোখ দুটো খুঁজে বেড়াচ্ছে ওই একটা মানুষকে। ছেলেটা গেল কোথায়? ছোট ছোট স্কুল পড়ুয়া বাচ্চারা প্রশ্ন করে করে মাথা ধরিয়ে দেওয়ার উপক্রম করেছে। এই যেমন, নাচ নাজাপু তুমি দিনে কত ঘন্টা পড়তে? অথবা নাজাপু তুমি কি মুখস্থ করার জন্য বিশেষ কোনো টেকনিক ব্যবহার করতে? নাচ অবশ্য মিষ্টি গলাতেই সকলের প্রশ্নের উত্তর দিচ্ছে। নাচ মুক্ত হয়ে শুনল হাসনা বেগমের কথাগুলো। শাশুড়ি পেয়েছে একটা, এমন শাশুড়ি কজনের ভাগ্যে জুটে। নাচ অন্যরকম গলায় বলল, মা, যে মেয়েটা আপনার ছেলেকে বিয়ে না করে পালিয়ে গিয়েছিল সে কিসে পড়তো? হাসনা বেগম ইতস্তত করে বললেন, হঠাৎ এই প্রশ্ন? আহা, বলুন না। হাসনা বেগম তো করে বললেন, অনার্স সেকেন্ড ইয়ারে। তার মানে এইচএসসি পরীক্ষা হয়ে গিয়েছিল, সেও কি এইচএসসিতে A+ পেয়েছিল? না, কি যে বলো বৌমা, সবাই তো আর তোমার মতো ভালো ছাত্রী না। তোমার সঙ্গে কারো তুলনাই হয় না। হাসনা বেগমের কথা শেষ হবার আগেই নাচ কিলকিল করে হেসে উঠল। হাসছো কেন বৌমা? আপনার বানানো কাহিনী শুনে আর কাহিনী বানাতে হবে না মা, আপনার ছেলে আমাকে সব বলে দিয়েছে। সায়েম বলেছে? সত্যি? ধরা পড়ে যাওয়ায় খুব একটা বিব্রত বলে মনে হলো না হাসনা বেগমকে। বরং ছেলে আর বোমার দূরত্ব মিটে যাওয়ায় বিমল আনন্দে প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল তার ঠোঁটে। বিছানার উপরে বসে ল্যাপটপে গুরুত্বপূর্ণ একটা ইমেল টাইপ করছে সায়েম। নাচ সুটকেস থেকে কাপড়গুলো বের করে গুছিয়ে রাখছে আর টুকটুক করে গল্প করছে তার সঙ্গে। মেয়েটার কণ্ঠস্বরে একটা রিনরিনে ভাব আছে। যখনই কথা বলে মনে হয় যেন রিনরিন শব্দ করে বেজে উঠছে কিছু একটা। এমন চালাক আপনার বোন, আমি যাতে আপনাকে সন্দেহ না করি সেই জন্য জোর গলায় বলল পার্সেলটা পাঠিয়েছে প্রত্যয়। সায়েম তার চোখ দুটো ল্যাপটপের উপর থেকে সরিয়ে নাজের দিকে তাকিয়ে বলল, প্রত্যয়? আমাদের স্কুলের একটা হ্যাংলা টাইপ ছেলে সারাদিন আমার পেছনে পড়ে থাকতো, সেটা বড় কথা নয়। বড় কথা হলো কণা কিভাবে আমার সাথে এত বড় একটা নাটক করতে পারলো। অন্য সবাই না হয় করেছে, তাই বলে আমার বেস্ট ফ্রেন্ডও এর থেকে তো তুষিই ভালো। তুই সেটা আবার কে? আমার কলেজের বান্ধবী। আপনার বোন যেখানে দিনের পর দিন আমার সঙ্গে অভিনয় চালিয়ে গেছে, তুষি সেখানে আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার গার্লফ্রেন্ডকে পর্যন্ত খুঁজে বের করেছে। সায়েম আতকে উঠে বলল, কি? আমার গার্লফ্রেন্ড মানে? আপনার অফিসের কলিগ, সব পোস্টে আবার কমেন্টেও করে। কি যেন নাম? অদিতি। তুষি মনে করেছিল ওই মেয়েটাই আপনার গার্লফ্রেন্ড।
এক সেকেন্ড, এই তুষি কি সে যার সঙ্গে তুমি লাইব্রেরিতে তেলাপোকা ছেড়ে সাসপেন্ড হয়েছিলে? হুম। সায়েম থমথমে গলায়। নাজ, তুমি এখানে কতবার বলেছি এসব বাজে সঙ্গ ত্যাগ করতে? আপনি কিন্তু কথা ঘোরাচ্ছেন। সত্যি কি ওই মেয়েটার সঙ্গে আপনার প্রেম ছিল? ফেসবুকে কমেন্ট করলে প্রেম হয়ে যায় না? সেই হিসেবে তো ওই প্রত্যয় না প্রত্যয়, ও তো তোমার বয়ফ্রেন্ড। নাজ চোখ মুখ বিকৃত করে বলল, মোটেই না। আমি জীবনে একটা তো দূরের কথা, আধাটা প্রেমও করিনি। আমার কথা বিশ্বাস না হলে এলাকার যে কাউকে জিজ্ঞেস করে দেখুন। হুট করে ঘরে এলো কণা। উৎফুল্ল গলায় বলল, ভাবি সাহেবা, আপনার কপাল পুড়েছে। মানে? রাত্রে সব আত্মীয় স্বজন একটু পর খেতে আসবে। মা বলেছে তোকেই না সবাইকে পরিবেশন করতে হবে। নাজ স্বাভাবিক গলায় বলল। তো করব, সমস্যা কোথায়? কণা আক্ষেপের স্বরে বলল, এই নাচ তোর হঠাৎ কি হলো বলতো? আমাদের ফেলটুস দল থেকে বেরিয়ে হয়ে গেলি জিপি5, আবার আমাদেরই কামচোর দল থেকে বেরিয়ে হয়ে গেলি লক্ষ্মী মেয়ে। আমি তো কিছুই বুঝতেই পারছি না। বুঝতে হবেও না। নাজ এবার সাইমের দিকে তাকিয়ে বলল। চলুন, আপনি খাবেন না? সাইম কিছু বলে ওঠার আগেই কণা বলল, ভাইয়া আবার এতগুলো মানুষের সঙ্গে খেতে বসবে, এ যেন দশম আশ্চর্য। সাইম রুজুগল সামান্য কুচকে বলল, হয়েছে, আর পাকামো করতে হবে না, নিজের কাছে যা। একজন বলে বুঝতে হবে না, আরেকজন বলে পাকনামা করতে হবে না। আমি কি দুনিয়ায় হাওয়া খেতে এসেছি? পুরো বাড়িটা জুড়ে অতিথিরা কিচকিচ করছে। এখানে ওখানে ছোটাছুটি করে বেড়াচ্ছে ছোট ছোট ছেলে মেয়েরা। এত অতিথির খাওয়া দাওয়ার ব্যবস্থা ঘরের ভেতরে করা সম্ভব হয়নি, তাই ডেকোরেটরের কাছ থেকে প্রকাণ্ড এক টেবিল ভাড়া করে আনা হয়েছে। সেই টেবিল উঠানে রেখে সেখানেই সকল ব্যবস্থা করা হয়েছে। রাতের আয়োজনে নাকি এর থেকেও ব্যাপক। বাবুর্চি দল এসে রান্না বান্না করবে। অতিথির সংখ্যাও নাকি হবে দ্বিগুণ। পাড়া প্রতিবেশী, নাজের আত্মীয় স্বজন সকলকে নিমন্ত্রণ দেওয়া হয়েছে সে আয়োজনে। নাজ বেশ আগ্রহ নিয়েই সকলের খাবার পরিবেশন করছে। অতিরিক্ত আহ্লাদে সকলের প্লেটে তরকারি তুলে দিচ্ছে। একটু পরপর আটকে উঠে বলছে, এ কি, আপনি তো কিছুই খাচ্ছেন না, আর একটা মাছ তো খেতেই হবে। নিজেকে আজ সত্যিকার অর্থেই বাড়ির বউ বলে মনে হচ্ছে। সকলের খাওয়া দাওয়া শেষে প্লেটগুলো রান্নাঘরে নিয়ে রাখছে কণা আর মালা। মেয়ে দুটো কাল থেকে এই আয়োজন উপলক্ষে ছোটাছুটি করছে। নিজেরা এইচএসসি পরীক্ষায় তেমন সাফল্যের মুখ না দেখলেও আক্ষেপ নেই। প্রাণের বান্ধবীর সাফল্যই যেন তারা অপূর্ণতাটাকে পূরণ করে দিয়েছে। নাজ তাদের সাহায্য করতে এলে মালা ঠাট্টার ছলে বলল, আরে জিপিএ5 আপা, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? নাজও হাসতে হাসতে বলল, ভাবলাম বেচারিদের ওপর একটু দয়া করি। দয়া কর আর যাই কর, তোর উপর কিন্তু আমি প্রচন্ড রেগে আছি। সবে আজ এসেছিস বলে কিছু বলছি না। আমি আবার কি করলাম? শিউলির বিয়েতে এলি না কেন? তোকে ছাড়া তো আমরা ঠিক মতো মজাই করতে পারিনি। নাজ ফিকে গলায় বলল, ওই সময়ে আমি আনন্দ করার মতো অবস্থায় ছিলাম না রে। তোকে বোঝাতে পারবো না আমার ওপর দিয়ে কে যাচ্ছিল। আমার জায়গায় তুই থাকলে হয়তো বুঝতি। মালা বিরক্ত গলায় বলল, আচ্ছা, বিয়ের পর কি সব মেয়েরাই এমন কঠিন কঠিন কথা বলে? তুই একদিকে কঠিন কথা বলছিস, শিউলিকে ফোন দিলে ঠিকভাবে কথা বলে না। বিবাহিত মহিলাদের কথা মাথা মুন্ডু আমি কিছুই বুঝি না। শিউলি কেমন আছে রে? পরীক্ষা কেমন দিয়েছে? পরীক্ষা দেয়নি। নাজ অবাক গলায় বলল, মানে? ওর শাশুড়ির অবস্থা বেশ খারাপ, যাই যাই অবস্থা। তাই ঠিক করেছে এই বছর পরীক্ষা না দিয়ে শাশুড়ির সেবা যত্ন করবে। নিজের ইচ্ছেতেই ঠিক করেছে? তাই তো মনে হলো। সন্ধ্যার পরপর কণা আর মালা মিলে সুন্দর করে সাজিয়ে দিল নাজকে। বেশি একটা সাজগোজ নাজ এমনিতেই পছন্দ করে না। চোখে গাঢ় করে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক আর কপালে ছোট্ট একটা কালো টিপ, ব্যাস এতটুকুই তার সাজ। সামান্য সাজিয়ে যে একটা মেয়েকে এত সুন্দর লাগতে পারে কে জানতো। কণা দ্বারা চুলগুলো আঁচড়াতে আঁচড়াতে বলল, ইস, চুলগুলো কেটে কি অবস্থা করেছিস? অমন সুন্দর চুল কেউ এভাবে কাটে? মালা বহু কষ্টে হাসি চেপে রেখে বলল, নাচকে সম্ভবত ভূতে ধরেছে, বুঝলি? ভূতটার কারণে এইসব উদ্ভট কাণ্ড বাঁধিয়েছে। আমার তো মনে হয় সে ভূতটাই জিপিএ5 পাইয়ে দিয়েছে। দুজনে অট্ট হাসিতে ফেটে পড়ল। চুপ করে রইল নাচ। আসলেই তো
কষ্ট নামের ভূত একবার কারো উপরে চেপে বসলে দীর্ঘদিন ভোগায়, ক্ষতবিক্ষত করে তোলে সমগ্র অন্তরাত্মাকে, স্বাভাবিক কর্মকাণ্ডের ক্ষমতা ছিনিয়ে নেয়। কয়েক মুহূর্তের জন্যে সে দিনগুলোর কথা ভেবে শিউরে উঠল নাজ। সাজগোজ শেষে নিজেদের ঘরে গেল। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হাত ঘড়ি পড়ছে সায়েম। দবদবে সাদা শার্ট, গাঢ় নীল জিন্স আর পরিপাটি চুলগুলোতে তাকে রাজপুত্রের থেকে কোনো অংশে কম বলে মনে হচ্ছে না। কে জানে, হয়তো রাজপুত্ররাও এতটা সুদর্শন হয় না। আয়নার মধ্যে তাকে এক নজরে দেখতেই বুকটা ধক করে উঠল নাজের। মনটা মানতেই চায় না ওই মানুষটা আজ তার নিজস্ব। বারবার মনে হয় যেন এসবই তার কল্পনা। নাজ উৎফুল্ল গলায় বলল, দেখুন তো আমাকে কেমন লাগছে। সায়েম এবার ঘুরে তাকালো তার দিকে। নাজের পরনে সায়েমের পাঠানো সেই আকাশি রঙা শাড়ি। শুধু শাড়িটাই নয়, তার হাতের চুড়ি, কানের দুল, গলার মালা সবকিছুই সায়েমের দেওয়া। মনে মনে ঠিক এভাবেই নাজকে সাজিয়েছিল সায়েম। মেয়েটাকে এই রূপে দেখার ভীষণ লোভ ছিল তার। এক পর্যায়ে লোভ সামলে রাখতে না পেরে অজ্ঞাত কেউ সেজে জিনিসগুলো পাঠিয়েও দিল। তাতে অবশ্য লাভের লাভ কিছুই হলো না। নাজ সেই শাড়ি ছুঁয়েই দেখল না। আজ পড়েছে। সায়েমের দীর্ঘদিনের চাওয়াটা অবশেষে পূর্ণতা পেল। নাজের দিকে সেই কখন থেকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সায়েম। এদিকে মেয়েটা যে লজ্জায় মিয়ে যাচ্ছে তার খেয়ালই নেই। সায়েম ধীর পায়ে এগিয়ে আসছে তার দিকে। নাজের একবার মনে হলো ছুটে পালায়, কিন্তু পারল না। হিমবাহের মতো এক জায়গায় জমে দাঁড়িয়ে রইল। সায়েম নাজের ডান গালে হাত রেখে তার নেশালো কণ্ঠে বলল। নাজ কম্পিত স্বরে বলল, মানে? মাঝে মাঝে মনে হয় তুমি বাস্তবের কেউ নাও, শুধু আমার কল্পনা। কল্পনা না হলে একটা মানুষ এতটা নিখুঁত কি করে হতে পারে? নাজ কি বলবে ভেবে পেল না। সায়েম ঘোর লাগা নয়নে তাকিয়ে আছে তার দিকে। ক্রমেই যেন সেই ডুবে যাচ্ছে নাজ। লজ্জায় চোখ মুখ খিচে অসহায় ভঙ্গিতে দাঁড়িয়ে রইল মেয়েটা। আচমকাই নাজের সমস্ত অন্তরাত্মাকে কাঁপিয়ে তুলে সায়েম তার কপালে এঁকে দিল নিজের শীতল ঠোঁটদোয়ের আলতো স্পর্শ। বিদ্যুতের গতিতে শিহরণ জেগে ধরল নাজকে। এটা কি হয়ে গেল? ব্যাপারটা এত দ্রুত ঘটল যে নাজ কিছুই বুঝতে পারল না। ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল তার দিকে। সায়েম এবার পরম আবেগে শক্ত করে জড়িয়ে ধরল নাজকে। লজ্জায় গুটিসুটি মেরে তার বুকে পড়ে আছে নাজ। এই মানুষটার মাঝে এত মমতা, এত ভালোবাসা লুকিয়েছিল। সায়েমের হৃদস্পন্দন ক্রমেই বেড়ে যাচ্ছে। এমন মধুর তালে এক একবার স্পন্দিত হচ্ছে তার হৃদয়। নাজের ইচ্ছা হয় যেন আজীবন কান পেতে শুনুক সেই ধ্বনি। সেই স্পন্দন আরেকটু বাড়িয়ে দিয়ে নাচ আলতো করে জড়িয়ে ধরল তাকে। কয়েক মিনিট এভাবেই কেটে গেল, নিঃশব্দে ভালোবাসায়। সায়েম হুট করে ঘোর লাগা কণ্ঠে বলল, চলো এইভাবে চলাচল করে বসে থাকি। নাচ লজ্জায় কাবু হয়ে বলল, আপনার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মানুষ কি ভাববে? যা ভাবার ভাবো। তুমি মাকে গিয়ে বলে এসো আমার প্রচন্ড মাথা ধরেছে, আমি সকলের সামনে যেতে পারবো না, তাই তুমিও যাবে না। বললেই হলো, আমি তো যাবই, সঙ্গে আপনাকেও যেতে হবে। নাজের কথার মধ্যে বিচিত্র এক অধিকার বোধ খুঁজে পেল সায়েম। ভালোবাসার সঙ্গে সঙ্গে এই অধিকার বোধ হয়তো আপনাতেই চলে আসে। নাচ গলার স্বর যথাসম্ভব স্বাভাবিক রেখে বলল, এবার ছাড়ুন তো, এইসবের জন্য পরে সময় পাওয়া যাবে। সায়েম অন্যরকম কণ্ঠে বলল, সত্যি পাওয়া যাবে? নাচ বোধহয় এবার সত্যিই মরে যাবে লজ্জায়। মানুষটার বাঁধন থেকে নিজেকে মুক্ত করে ছুটে পালালো ঘর থেকে। পার্টিতে নার্জের জন্যে বেশ কয়েকটা চমক অপেক্ষা করছিল। প্রথম চমক 8 কেজি ওজনের প্রকাণ্ড এক 3তলা কেক। কেকের উপর একটি মেয়ের পুতুল। পুতুলটাও সম্ভবত কেকের তৈরি। কেকের গায়ে লেখা, কংগ্রাচুলেশনস অন প্রুভিং ইয়োর সেলফ নাচ। কণা ফিসফিস করে বলল, বলতো কেকের ডিজাইনটা কার? তোর যে না সেটা বুঝতেই পারছি, তুই ডিজাইন করলে কেকের দিকে ফিরে তাকানো যেত না। কণা থমথমে গলায় বলল, যে করেছে তার আর আমার শরীরে কিন্তু একই রক্ত বইছে। মানে? এখনো বুঝতে পারলি না গাধা? ভাইয়া করেছে। নাজের বিস্ময় খাবিয়ে খেয়ে বলল, উনি উনি এসব কখন করলো? মানুষ যাকে ভালোবাসে তার সকল আশেপাশে সকল কিছুকেই বাসে। সায়েম ডিজাইন করেছে জানার পর থেকে এই কেকের প্রতি আগ্রহ আর আকর্ষণ বহুগুণ বেড়ে গেল নাজের। বাড়ি ভর্তি মানুষ যেখানে আনন্দে মেতে আছে, সায়েম সেখানে ঘরের এক কোণে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মোবাইলের দিকে। মানুষের সঙ্গে মিশতে পারে না বলে ছোটবেলা থেকে কতবার যে তাকে বেয়াদব আখ্যা দেওয়া হয়েছে তার হিসাব নেই। মানুষের কথায় কি আসে যায়, শত চেষ্টায়ও তাদের বোঝানো যাবে না সোশ্যাল অ্যাংজাইটি কোনো বেয়াদবি নয়।
একটা রাজহাঁসকে পানির উপর চলতে দেখলে মনে হয় সুস্থির গতিতে এগিয়ে যাওয়া শান্ত এক প্রাণী। তবে পানির নিচ থেকে কেউ নজর করে দেখে না, একের পর এক অনবরত পদক্ষেপ ফেলার কারণেই তার এই এগিয়ে চলা। সাইমের ব্যাপারটাও এমনই। ছেলেটাকে বাইরে থেকে দেখে মনে হয় অনুভূতিহীন গম্ভীর এক মূর্তি। প্রকৃত সাইমকে যারা চেনে তারাই কেবল বুঝতে পারে সে নিজেকে যত না প্রকাশ করে তার থেকে ঢের বেশি আড়াল করে রাখে। যার তার কাছে নিজেকে প্রকাশ করে লাভ কি? নিজেকে শুধুমাত্র প্রকাশ করে প্রিয় মানুষগুলোর কাছে। নাজের জন্য দ্বিতীয় চমক হলো ছোটখাটো এক কনসার্ট। বসার ঘরে যে স্টেজ করা হয়েছে সেখানে গান গাইতে শুরু করলো এক শিল্পী। সবগুলো গানই নাজের পছন্দের। এই শিল্পীর গান সে আগে শুনেছে ইউটিউবে। তাকে যেভাবে নাজের ভালো রেজাল্ট করার পার্টিতে আনা হবে কল্পনাও করতে পারেনি। ঘুরে ঘুরে সকলের সঙ্গে কথা বলছে নাজ। বাড়ি জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে সকল অতিথিরা। আনমনেই হেসে উঠল নাজ। তার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো মন খারাপ করে কান্নাকাটি জুড়ে দিত। নাজ বলেই হাসছে, কারণ সে ভালো করেই জানে মানুষের এক সহজাত প্রবৃত্তি কেউ উপরে উঠলেই তাকে টেনে হিঁচড়ে কি করে নিচে নামবে। শত টানাটানি করলেও চাঁদকে কি আর মাটিতে এনে ফেলা যায়? চাঁদ তো থাকবে তো তার নির্দিষ্ট জায়গাতেই। সাইম সে কখন থেকে কোনার দিকে সোফাটায় বসে ফোনের দিকে তাকিয়ে আছে। নাজ নিঃসংকোচে গিয়ে বসলো তার পাশে। যে মানুষটাকে এত ভালোবাসে তার পাশে বসতে আবার সংকোচ কিসের? আশেপাশের মানুষগুলো যা ভাবার ভাবুক। নাজ মিষ্টি গলায় বলল, একা একা বসে আছেন কেন? সকলের সঙ্গে কথা টথা বললেও তো পারেন। সাইম ক্লান্ত গলায় বলল, ইম্পসিবল। এসব মানুষের সঙ্গে কথা বলে আমার গা খিনখিন করবে। কথা বলতে সমস্যা কোথায়? সমস্যা আছে। একটু আগে আমার চাচা এসে কি জিজ্ঞেস করলো জানো? কি? তুই কত স্যালারি পাস রে? মানুষের মধ্যে ন্যূনতম কমন সেন্স নেই, যেমন পার্সোনাল প্রশ্ন কাউকে করেছেন। নাজ খিলখিল করে হাসতে হাসতে বলল, আপনার মতো স্যালারি আমি পেলে পুরো এলাকায় মাইকিং করে জানাতাম। নাজের এই হাসিটা যেন সম্পূর্ণ এক ঘোরের জগতে নিয়ে গেল সাইমকে। এই হাসিটাই পৃথিবীতে তার সব থেকে প্রিয় দৃশ্য। কতদিন যে তাকে এভাবে হাসতে দেখেনি। সাইমের ছোট্ট দীর্ঘশ্বাস গোপন করে অসহায় গলায় বলল, আমার সঙ্গে পালিয়ে যাবে না আজ? মানুষটার এই কথাই হঠাৎ ভরকে গিয়ে নাজ বলল, হ্যাঁ। আর বেশিক্ষণ এখানে থাকলে হয়তো দম বন্ধ হয়ে মরে যাব। এখনই পালিয়ে যেতে ইচ্ছা করছে। যাবে আমার সঙ্গে? এগুলো মানুষ আজ জড় হয়েছে নাজের জন্যে। এদের রেখে পালিয়ে যাওয়াটা নিতান্তই অভদ্রতা। তবে সে অভদ্রতাটা করতে বিন্দুমাত্র দ্বিধাবোধ করল না। সাইমের এই আবেদনকে না করবে কি করে? সকলের অগোচরে বাড়ির পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেল দুই মানবী। রাত বেশি একটা হয়নি, মোটে 8:30। তবুও রাস্তায় লোক নেই। থাকবে কি করে? এলাকার শুদ্ধ মানুষ যেন আজ সাইমদের বাড়িতে। হাতে হাত রেখে রাস্তায় হেঁটে বেড়াচ্ছে নাজ আর সাইম। নাজের একবার জিজ্ঞেস করতে ইচ্ছে হলো, আমরা যাচ্ছি কোথায়? জিজ্ঞেস করতে গিয়েই করলো না। কি হবে গন্তব্য জেনে? মানুষটার পাশে হাঁটতে পারছে, এর থেকে বড় সৌভাগ্য আর কি বা হতে পারে? হাঁটতে হাঁটতেই তারা চলে এলো নাজদের বাড়ির সামনে। সাইম তাদের বাড়ির গেটে দিয়ে ভেতরে প্রবেশ করলো। এ কি, এখানে যাচ্ছি কেন? গেলেই দেখতে পারে। নাজের হাত ধরে টেনে তাকে বাড়ির পেছনে পুকুরের দিকটায় নিয়ে এলো সাইম। নাজের বিস্ময়ের সকল সীমা যেন ছাড়িয়ে গেল। রং বেরঙের মোমবাতি আর বেলুন দিয়ে সাজানো জায়গাটা। সঙ্গে আরো একটা জিনিস আছে, শত শত নীল অপরাজিতা। কে বলেছে মানুষ কেবল গোলাপ দিয়েই ভালোবাসার প্রকাশ করতে পারে? একটু এগিয়ে যেতেই দেখতে পেল তাদের নৌকাটা অসম্ভব সুন্দর করে সাজানো। সম্ভবত নতুন করে রং করা হয়েছে। নৌকার উপরেও নীল অপরাজিতার ছড়াছড়ি। মিষ্টি একটা ঘ্রাণ আসছে চারপাশ থেকে। অপরাজিতা ফুলে তো গন্ধ নেই, তবে এই মিষ্টি সুঘ্রাণ কিসের? নাজ মুগ্ধ গলায় বলল, কখন করলে এত কিছু? সাইম ক্লান্ত গলায় বলল, দিনের বেলায়। পছন্দ হয়েছে? হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে। চলো নৌকার উপর গিয়ে বসে। তোমার না চারটা ঠিক নিচে নৌকার উপরে বসে জ্যোৎস্না বিলাস করতে ভালো লাগে? মনে আছে এখনো? সাইম শান্ত গলায় বলল। সাইম তার হাতটা ধরে সাবধানে নিয়ে বসলো নৌকার উপরে। অদ্ভুত এক মায়াময় পরিবেশের সৃষ্টি হয়েছে। মাথার ঠিক উপরে পূর্ণিমার চাঁদ, পুকুরের স্বচ্ছ জলে তার প্রতিচ্ছবি, আর পাশে প্রিয় মানুষটা। এমন খুব কম মুহূর্তই আসে যখন বেঁচে থাকাকে সার্থক বলে মনে হয়। নাজ, তোমার হাতটা দাও তো। কেন? দাও না, এত প্রশ্ন কেন করো? নাজ ইতস্তত করে নিজের হাতটা বাড়িয়ে দিল সাইমের দিকে। সাইম আলতো স্পর্শে হাতটা দূরে অনামিকা আঙ্গুলে কি যেন পরিয়ে দিল। নাজ ভালো করে লক্ষ্য করে বুঝতে পারলো হীরের আংটি।
অন্যান্য আংটির মতো মধ্যিখানে বড় একটা পাথর নেই, বরং গোটা আংটি জুড়েই ছোট ছোট পাথর। মানুষটার রুচি আছে বলতেই হবে। নাচ প্রচ্ছন্ন হাসি হেসে বলল, এটা কি ভালো রেজাল্টের গিফট? হুম, তাহলে অ্যাপোলজি গিফট। ভালো রেজাল্ট করাতে গিয়ে তোমাকে একটু বেশি কষ্ট দিয়ে ফেলেছে। সাইম অন্যরকম গলায় বলল, একটু? অনেক অনেক বেশি কষ্ট দিয়েছে, তাই না? নাচ কৃত্রিম অভিমান নিয়ে বলল। নাচ চাপায় দীর্ঘশ্বাস ফেলে চুপ করে রইল। ওই একটা দীর্ঘশ্বাসেই সাইম পেয়ে গেছে তার কাঙ্ক্ষিত উত্তর। সাইম অসহায় কণ্ঠে বলল, আমি জানি কষ্টগুলো তোমার মনে পার্মানেন্ট ড্যামেজ করে তুলেছে, তবু আমাকে প্লিজ একটা সুযোগ দাও চিরস্থায়ী ওই ক্ষতগুলো সারিয়ে তোলার। আই প্রমিস এই জীবনে আর কোনোদিন কষ্ট পেতে দেব না তোমায়। এক দৃষ্টিতে তাকিয়ে রইল পুকুরের পানিতে ভেসে ওঠা চাঁদটার দিকে। তার চোখ ভর্তি জল। প্রাণপণ চেষ্টা করছে তা মানুষটার থেকে আড়াল করে রাখতে। তুমি কি আমাকে কোনোদিন ক্ষমা করতে পারবে না? না পারার সাধ্য বুঝি আমার আছে? সায়েম সাবধানে নাচের গালে বুড়ো আঙ্গুল স্পর্শ করে মুছিয়ে দিল চোখগুলো। জীবনের সেরা এই মুহূর্তটাকে কোনোভাবেই নষ্ট করতে চাইছে না নাচ, তাই গলার স্বর প্রাণপণ স্বাভাবিক রেখে বলল, তাই বলে ভাববেন না আপনি বেঁচে যাচ্ছেন। কঠিন একটা শাস্তি আপনাকে পেতেই হবে। সায়েম হেসে বলল, বলুন কি শাস্তি ম্যাডাম? এখন থেকে প্রতিদিন ঘুম থেকে উঠে আর ঘুমাতে যাওয়ার আগে আপনি আমার সামনে আধ ঘন্টা অনবরত কথা বলবেন। কথা বলবে? কি কথা? সেটা আপনার ব্যাপার, কথা হলেই হলো। এটা আবার কেমন শাস্তি? অত সব বলতে পারবো না। শাস্তি পেয়েছেন যখন বিনা বাক্যে ব্যয় পালন করুন। তা না হয় করলাম, কিন্তু শাস্তির এক্সপ্লেন তো করতে হবে। নাচ একরাশ লজ্জা নিয়ে বলল, আপনার কথা বলার ধরন আমার ভীষণ ভালো লাগে। কি সুন্দর গুছিয়ে কথা বলেন আপনি। মনে হয় যেন কোনো শব্দের পর কোন শব্দটা বলবেন তা আগে থেকেই ঠিক করা থাকে। মনে আছে একদিন বারান্দায় বসে আপনার ছোটবেলায় প্রথম সিগারেট খাওয়ার গল্পটা বলেছিলেন? সেদিন তো ইচ্ছা করছিল ভয়েস রেকর্ডারে রেকর্ড করে রাখি আপনার। কথাটা আর শেষ করার সুযোগ পেল না নাচ। তার আগেই ঘটে গেল সর্বনাশ। সায়েম তার ঠোঁট জোড়া চেপে ধরল নাচের ঠোঁটে। মুহূর্তেই ভয়ঙ্কর এক শিহরণ খেলে গেল তার সমস্ত শরীরে। যেন সায়েম নামের প্রবল এক স্রোত তাকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। নিজেকে বাঁচানোর ছিটেফোঁটা ইচ্ছে নেই নাচের মাঝে। ক্রমশ ভেসে যাচ্ছে স্রোতে বয়ে। আজ 7 দিনের ছুটি শেষ। নাচকে নিয়ে ঢাকায় ফিরল সায়েম। এই কটা দিনে ঘুমের ছিটেফোঁটাও নেমে আসেনি দুজনের চোখে। পার্টিতে আসা আত্মীয় স্বজনদের বড় একটা অংশ তাদের বাড়িতেই থেকে গেছে। কেউ 2 দিন, কেউ 4 দিন, আবার কেউ কেউ তো এখনো রয়ে গেছে। বাড়িতে অফুরন্ত ঘর নেই যে সকলের জন্য আলাদা আলাদা বিছানার ব্যবস্থা করা হবে। তাই বাধ্য হয়েই 10-12 জনকে থাকতে হয়েছে একটা ঘরেই। তাতে অবশ্য আত্মীয় স্বজনদের আনন্দে কোনো প্রকার ব্যাঘাত ঘটেনি। ব্যাঘাত ঘটেছে সায়েমের ঘুমের। নাচের কিছুটা অভ্যাস থাকলেও এতগুলো মানুষের মধ্যে ঘুমিয়ে পড়ার প্রশ্নই ওঠে না সায়েম। রাতগুলো কেটেছে উঠানে পায়চারি করেই। নাজ আশা করেছিল কতগুলো নির্ঘুম রাত্রির পর ঢাকায় ফিরেই নিস্তেজ হয়ে পড়বে সায়েম। ঘরে ঢুকেই বিছানায় গায়ে দিয়ে দিবে। তবে সেসব কিছুই হলো না। ক্লান্তির কোনো লক্ষণই দেখা মিলল না ছেলেটার মধ্যে। বরং উৎফুল্ল গলায় বলল, নাচ 10 মিনিটের মধ্যে ফ্রেশ এসো, আমরা বাইরে যাব। নাজ অসহায় গলায় বলল, বাইরে থেকেই তো এলাম, আবার কোথায় যাব? বিয়ের পর তো একসাথে কোথাও ঘুরতে যাওয়া হয়নি, আজ যাবো। এই বলে এখনই একটু রেস্ট তো নিতে দেবেন। এত রেস্ট নিয়ে কি হবে? আমি গাড়িতে গিয়ে বসছি। I want to see you in 10 minutes. অগত্যা এক প্রকার বাধ্য হয়েই কোনো মতে ফ্রেশ হয়ে গাড়িতে এসে বসলো নাচ। বাধ্য হয়ে বলল অবশ্য সামান্য ভুল হবে। ঘুরতে যাবার কথা শুনতেই মনটা লাফিয়ে উঠেছে। দীর্ঘদিনের স্বাদ তার প্রিয় মানুষটার হাতে হাত রেখে ঘুরে বেড়াবে শহরের আনাচে কানাচে। ড্রাইভিং সিটের পাশে বসতে বসতে নাচ আগ্রহী গলায় বলল, কোথায় যাব আমরা? জবাব দেওয়ার কোনো প্রয়োজন বোধ করল না সায়েম। তার মুগ্ধ চোখ দুটো স্থির হয়ে আছে নাচের মুখশ্রীর দিকে। ব্যাপারটা বুঝতে পেরে নাচ নিচু স্বরে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? এই প্রশ্নটারও জবাব এলো না। সাইম এক নিমিষেই হাত বাড়িয়ে খুলে ফেলল নাজের চুলের কাটা। ঘন কালো চুলগুলো বাঁধন থেকে ছাড়া পেয়ে যেন নিজের সর্বটুকু গর্ব তুলে ধরল সাইমের কাছে। সাইম নাজের খুব কাছে এসে তার কানের কাছে ঠোঁট দুটো মিশিয়ে বলল,
খোলা চুলে তোমাকে দারুণ লাগে। আরেকবার যদি চুল কেটেছ, সোজা চিড়িয়াখানায় রেখে দিয়ে আসবো। মানুষটার দিন দিন কি যে হচ্ছে, নাচকে লজ্জার সাগরে ডুবিয়ে না মারা পর্যন্ত বোধহয় শান্তি মিলবে না তার। ব্যস্ত এই নগরীতে মানুষ ক্রমশ ছুটে চলে প্রয়োজনের তাড়নায়। নির্দিষ্ট কোনো লক্ষ্যের পেছনে ছুটতে ছুটতে জীবনের ছোট ছোট আনন্দকে তাচ্ছিল্য করতে দ্বিধাবোধ করে না কেউই। বই পড়া মানুষকে দিতে পারে জীবনের শ্রেষ্ঠতম আনন্দের স্বাদ, কিন্তু এখনকার যান্ত্রিক জীবনে মানুষের বই পড়ার সময় কথাই। তবুও এই ব্যস্ত নগরীর বুকে হাতে গোনা যে কজন বইপ্রেমী বেঁচে আছে তাদের একমাত্র ঠিকানা বাতিঘর। বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাততলায় অবস্থিত বিশাল এক বইয়ের দোকান বললে ভুল হবে, বলা উচিত বইয়ের রাজ্য। হাজার হাজার বই সুসজ্জিত করে রাখা আছে তাকে থাকে। প্রতিটা লেখকের বই আবার আলাদা আলাদা থাকে। সাহিত্যের বইগুলো একদিকে, বিজ্ঞানের বইগুলো একদিকে, আবার ইংরেজির বইগুলো আরেকদিকে। হালকা সোনালি আলোর আভায় চারিদিক ছেয়ে আছে। বইগুলো এমনভাবে সাজানো যেন দেখলেই ডজন খানেক কিনে ফেলতে ইচ্ছে হবে। শুধু বই কেনাই নয়, আছে পড়ার ব্যবস্থাও। বাতিঘরের একদিকে চেয়ার টেবিল পাতা, কয়েকজন অতি মনোযোগী পাঠককে সেখানে দেখা গেল বইয়ে মুখ ডুবিয়ে বসে থাকতে। সায়েম ঠিক করছে এই শহরে তার যতগুলো প্রিয় জায়গা আছে সবগুলোতে আজ নিয়ে যাবে নাচকে। প্রিয় জায়গার তালিকায় বাতিঘরের স্থান সবার উপরে বলেই সর্বপ্রথম এখানে এসেছে তারা। নাচ চোখে মুখে প্রবল বিস্ময় নিয়ে বলল, এটা কি লাইব্রেরি? সায়েম বাঁকা হাসি হেসে বলল, কেন, তেলাপোকা ছেড়ে দেওয়ার ইচ্ছে আছে? নাচ ফিক করে হেসে বলল, কি যে বলেন, এখানে তেলাপোকা পাবো কোথায়? এটা বুক স্টোর। এখন পছন্দ করে কয়েকটা বই চয়েস করে ফেলো তো। শুধু পাঠ্য বই মুখস্থ করলেই ভালো ছাত্রী হওয়া যায় না। নাচ বেছে বেছে হুমায়ুন আহমেদ এবং আনিসুল হকের লেখা কতগুলো উপন্যাস নিল। সায়েম নিল হাবিজাবি কিসব ইংরেজি উপন্যাস। বিয়ের পর থেকে যতবারই তার হাতে বই দেখছে সবগুলোই ছিল ইংরেজিতে লেখা। ছেলেটা ঘন্টার পর ঘন্টা ইংরেজি বই পড়ে কি করে কে জানে। নাচের তো এক নাগারে 20 মিনিট পড়লেই মাথা ধরে যায়। বাংলার মতো প্রশান্তি পৃথিবীর অন্য কোনো ভাষায় আছে নাকি? কেনাকাটার পর্ব শেষে দুজনে এসে বসলো বারান্দায়। বারান্দাটা বাতিঘরের পেছনে। এখানেও রয়েছে নির্জনে নিচু কতগুলো সোফায় বসে বই পড়ার সুযোগ। ভেতরের মতো বারান্দাটাও ছোট ছোট পাথরের মূর্তি আর টব ভর্তি ফুল গাছে সুসজ্জিত। সায়েম তার কেনা ইংরেজি বইগুলোর মধ্য থেকে একটা বের করে কয়েক পাতা বের করে শোনালো নাচকে। বইটির নাম দ্য ফল্ট ইন আওয়ার স্টার্স। পুরোটা সময় তার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল নাচ। সায়েমের কণ্ঠস্বরে প্রখর একটা নেশালো ভাব লুকিয়ে আছে। একবার শুনলে শত জনম কাটিয়ে দিতে ইচ্ছে করবে কেবল এই ধ্বনি শুনেই। I don't believe that everybody gets to keep their eyes or get sick or whatever. But everybody should have true love and it should last at least as long as your life does. নাচ চোখ পিটপিট করে বলল, এর অর্থ কি? একটা গোল্ডেন জিপিএ 5 পাওয়া মেয়ে এই সামান্য অর্থটুকু বুঝতে পারবে না? বুঝতে ঠিকই পারবো, কিন্তু আপনি যেভাবে দ্রুত গতিতে ব্রিটিশদের মতো উচ্চারণ করেন বোঝার উপায় থাকে? অনিন্দ সুন্দর কতগুলো মুহূর্ত সেখানে কাটিয়ে তারা গেল সিনেপ্লেক্সে। সায়েমের আরেক পছন্দের জায়গা। একটি ভালো সিনেমা কয়েক ঘন্টার জন্যে মানুষকে নিয়ে যায় সম্পূর্ণ ভিন্ন এক জগতে। দীর্ঘদিন নিজের ছাপ ফেলে রাখে তারা মনে। হলের বাইরে এলইডি স্ক্রিনে ভেসে উঠেছে সিনেমার নাম আর শো টাইম। সায়েম আগ্রহ নিয়ে বলল, ব্ল্যাক অ্যাডামস এসে গেছে, নাচ চলো এটা দেখি। নাচ থমথমে গলায় বলল, মোটেও না, আমি ইংলিশ সিনেমা মাথা মুন্ডু কিছুই বুঝি না। আমি বুঝিয়ে দেবো, সমস্যা কোথায়? শুনুন, আপনার ব্রিটিশ গিরি আমার সঙ্গে চলবে না। এর থেকে বরং চলুন এই সিনেমাটা দেখি। নাচ আঙ্গুল তাক করে দেখালো একটা বাংলা সিনেমার পোস্টার। সায়েম সরু চোখে দেখল সিনেমাটার নাম লুকোচুরি। পোস্টারে দুই যুবক যুবতী দুই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। সায়েম অসহায় গলায় বলল, কেমন হবে কে জানে। অনেক ভালো হবে। আমি ট্রেইলার দেখেছি, পুরো বলিউড লেভেলের সিনেমা। আমার কথা মিলিয়ে নেবেন। সিনেমা শুরু হয়েছে। নাচ হ্যান্ডব্যাগ থেকে চশমাটা বের করে নাকের ডগায় লাগিয়ে আগ্রহ নিয়ে তাকিয়ে আছে রূপালী পর্দার দিকে। এদিকে সায়েম একরাশ বিরক্তি নিয়ে পপকর্ন চিবোতে চিবোতে কাহিনীটা বোঝার চেষ্টা করছে। কাহিনী যদিও যথেষ্ট সাদামাটা, তবুও যেন মাথার 3 ফুট উপর দিয়ে যাচ্ছে। সিনেমায় নায়ক নায়িকা একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছে। একদিন নায়ক রাস্তা দিয়ে যাচ্ছিল, হঠাৎ তাকে অজ্ঞান করে গাড়িতে উঠিয়ে নেয়
এক শিল্পপতি কন্যার ভাড়া করা গুন্ডা। অজ্ঞান অবস্থাতেই নায়কের হাতে নিজেকে আংটি পরিয়ে এঙ্গেজমেন্ট সারে সেই শিল্পপতির কন্যা। এঙ্গেজমেন্টের পর নায়িকাকে নানাভাবে হুমকি ধামকি দেয় নায়ককে ছেড়ে দেওয়ার জন্য। শেষমেশ নায়ককে কে পাবে এটাই কাহিনী যেন এগোচ্ছে কচ্ছপের গতিতে। মিনিট 10 পর পরই নায়ক নায়িকা পার্কে, স্পিড বোটে, রিকশায় ঘুরে বেড়াচ্ছে আর গান গাইছে। কেমন গা ছমছমে পরিবেশ চারিদিকে। হলে তারা বাদে হাতে গোনা কয়েকটা মানুষ। অবশ্য সেটাই স্বাভাবিক, বিশ্বমানের এই সিনেমা তো আর সকলেই জেনে নয়। সিনেমা হলগুলো চিরকালই সর্বোচ্চ পাওয়ারে এসি ছেড়ে রাখে। শীতে নাচের হার হিম হয়ে আসবার উপক্রম। সায়েম ব্রুজুগল সামান্য কুঞ্চিত করে বলল, এই তোমার বলিউড লেভেলের সিনেমা? নাচ তৎক্ষণাৎ অপরাধীর ন্যায় বলে উঠল। আরে আমি বুঝতে পেরেছিলাম নাকি সিনেমাটা এত বাজে হবে। নাচের কথার মাঝেই পর্দায় করুণ সুরে আরেক দফা গান গেয়ে উঠল নায়ক। ডিসকাস্টিং, চলো বেরিয়ে যাই, এই জিনিসের সহ্য হচ্ছে না। আহা দেখি না শেষমেশ কি হয়। কোনো সিনেমা যত বাজেই হোক না কেন, তা একবার শুরু করলে শেষ না করে উঠতে পারে না নাচ। তাই সাইমকেও এক প্রকার বাধ্য হয়েই সহ্য করতে হবে 2.5 ঘন্টার এই অত্যাচার। প্রগাঢ় ক্লান্তি ছড়িয়ে পড়েছে সমস্ত শরীর জুড়ে। একে তো সারা রাত বাস জার্নি করে বাড়ি ফিরেই ছেলেটার সঙ্গে ঘুরতে বেরিয়ে যাওয়া, তার উপরে আবার এই অখাদ্য সিনেমা, সব মিলিয়ে অতিষ্ঠ হয়ে উঠেছে নাচ। মনে তীব্র ইচ্ছা জেগেছে নিজেকে প্রশান্তির সাগরে ডুবিয়ে নিতে। প্রশান্তির ওই সাগরটার খোঁজেই হয়তো মনের অজান্তে নিঃশব্দে মাথা রাখলো সাইমের কাঁধে। বিরক্তি কেটে নিমিষেই মুগ্ধতা ছড়িয়ে গেল ছেলেটার মনে। এই বাচ্চা মেয়েটার মধ্যে কি আছে কে জানে। কেবলমাত্র নিজের উপস্থিতিতেই এলোমেলো করে তোলে তাকে। হঠাৎই এক দুষ্টু বুদ্ধি এসে ভর করল সাইমের মস্তিষ্কে। ঘাড়ে এক হিমশীতল হাতের স্পর্শ পেল নাচ। মনে মনে চমকে উঠলেই মুহূর্তেই নিজেকে সামলে নিল। মানুষটা তার ঘাড়ে হাত রেখেছে, রাখতেই পারে। নাচকে স্পর্শ করার অধিকার তো একমাত্র তারই। তবে কিছুক্ষণের মধ্যেই নাচ বুঝতে পারলো ব্যাপারটা কেবল হাত রাখা পর্যন্ত সীমাবদ্ধ নেই। আলতো স্পর্শে তার ঘাড়ে হাত বুলিয়ে যাচ্ছে সাইম, তবে তার নির্বিকার দৃষ্টি ঠিকই সিনেমার পর্দায়। ভাবটা এমন যেন কিছুই হয়নি। ক্রমেই নাচের নিঃশ্বাস ঘন ঘন হয়ে আসছে। ভয়ঙ্কর এক শিহরণ খেলে বেড়াচ্ছে তার শরীরে। বারবার চেষ্টা করছে মানুষটার অবাধ্য আঙ্গুলগুলো উপেক্ষা করে সিনেমায় মনোযোগ দিতে। তবে নাচ ভালো করেই জানে সেই চেষ্টায় সফল হওয়া দুঃসাধ্য। নিজেকে আর সামলে রাখতে না পেরে সাইমের কাঁধ থেকে মাথা তুলে বসলো নাচ। সাইমও যেন তড়িৎ গতিতে সরিয়ে ফেললো হাতটা। তার দিকে তাকিয়ে চোখ রাঙিয়ে নাচ বলল, এসব কি হচ্ছে? সাইম নিষ্পাপ ভঙ্গিতে বলল, কোন সব? আপনি জানেন না কোন সব? না তো, ঠিক মনে পড়ছে না, মনে করে দাও তো। আর কিছুই বলতে পারলো না নাচ। লজ্জায় রক্তিম হয়ে ওঠা মুখটা লুকিয়ে তাকালো অন্যদিকে। মানুষটা ইচ্ছা করেই অনবরত লজ্জায় ফেলে দিচ্ছে তাকে। সিনেমা শেষ হওয়ার পর রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে সাইম তাকে নিয়ে এলো সবুজ ঘেরা নির্জন এক জায়গায়। যতদূর চোখ যায় কেবল সবুজ আর সবুজ। নাম না জানা কত শত গাছের আনাগোনা এখানে। পায়ের নিচে ঘন সবুজ ঘাসের ছড়াছড়ি। গাড়ি থেকে নামতেই প্রশান্তিতে চোখ দুটো জড়িয়ে গেল নাচের। স্যান্ডেল খুলে খালি পায়ে ঘাসের উপরে বেড়াচ্ছে ছুটে সে। গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে প্রেয়সীর এই উচ্ছ্বাসের দৃশ্য দেখছে সাইম। ঠোঁটের কোণে লেগে আছে বিচিত্র এক হাসির আভা। গম্ভীর ছেলেটাকে প্রতিনিয়ত নতুন করে ঘুরে ডুবিয়ে রাখছে মেয়েটা। ছোটাছুটি করে ক্লান্ত হয়ে নাচ ফিরে এলো সাইমের কাছে। উৎফুল্ল গলায় বলল, সকাল থেকে এত ঘোরাঘুরি না করে এখানে এলেই তো ভালো হতো। সাইম শান্ত গলায় বলল, তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, জায়গাটা এত সুন্দর। সাইম গর্বিত গলায় বলল, আমার পছন্দের সব জায়গাগুলো সুন্দর। বাংলাদেশের সব থেকে সুন্দর দৃশ্য হলো শ্রীমঙ্গলের চা বাগান থেকে সূর্যোদয়ের দৃশ্য। একবার তোমাকে সেখানে নিয়ে যেতে হবে। নাচ হঠাৎ অন্যরকম গলায় বলল, আমাকে নিয়ে এত কিছু ভেবে রেখেছেন? ভাবতে হবে না। নাচ তার কণ্ঠস্বরে অদৃশ্য এক রহস্য জড়িয়ে বলল, কিন্তু আমাকে কি একটা বারও জিজ্ঞেস করেছেন আমার ভবিষ্যতে আমি কি আপনাকে দেখি কিনা? নাচের আকস্মিক এই কথায় কিছুটা ধাঁধায় পড়ে গেল সাইম। বুঝতে পারছে মেয়েটা নির্ঘাত কোনো দুষ্টুমির ছলে মেতেছে, তবে দুষ্টুমিটা ঠিক ধরতে পারছে না। মানে ভবিষ্যতে আমার সঙ্গে আপনাকে দেখে অন্য কাউকেও তো দেখতে পারি। কথাটা শেষ করার আগেই খিলখিল করে হেসে উঠল নাচ। মানুষটার ধাঁধায় পড়ে যাওয়া মুখটা ছিল দেখার মতো। এবার বুঝো,
নিজের কথা নিজের কাছেই ফিরে এলে কেমন লাগে। সায়েম বাঁকা হাসি হেসে বলল, তাই না? এদিকে এসো, আমি দেখি শোন না কি ওটাকে। সঙ্গে সঙ্গে সায়েম নাজের হাতটা ধরে এক হ্যাচকা টানে নিজের খুব কাছাকাছি নিয়ে এলো তাকে। আলতো স্পর্শে জড়িয়ে ধরলো তার কোমর। মানুষটার এমন আকস্মিক কাণ্ডে দারুণভাবে হকচকিয়ে গেল নাজ। ঠোঁটে প্রচ্ছন্ন হাসিটা রেখেই নাজ ভার্ত গলায় বলল, এই না, সরি সরি সরি, এবারের মতো ছেড়ে দিন, আর কখনো আপনার সঙ্গে ফাজলামি করব না। সায়েম ঘোর লাগা কণ্ঠে বলল। আপনি যে খুব সহজে ছাড়া পাচ্ছেন না। নিঃস্বার্থ দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আছে সায়েম। নাচ নামের এই নেশায় যে সে বহু বছর ধরে আসক্ত। এই চাহনির দিকে চোখ পড়তেই পৃথিবীর সমস্ত লজ্জা যেন একসঙ্গে এসে ঘিরে ধরল নাচকে। চোখ মুখ খিচে সায়েম নামের স্রোতটা সেদিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে। চোখ মুখ খিচে সায়েম নামের স্রোতটা যেদিকে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সেদিকেই বয়ে চলেছে সে। আরও একটু শক্ত করে নাচের কোমর আঁকড়ে ধরে নিজেকে খুব কাছাকাছি নিয়ে এলো। তিল পরিমাণ ফাঁকা জায়গা অবশিষ্ট নেই এই নরনারীর মাঝে। মুখের ওপর আশ্রে পড়া সায়েমের অস্বাভাবিক গতিশীল এক একটা নিঃশ্বাস একটু একটু করে বাড়িয়ে তুলছে নাচের হৃদস্পন্দন। মনে হচ্ছে মানুষটা আজ তাকে লজ্জায় মেরেই ফেলবে। আচমকাই সায়েমের মুখ ডুবে গেল নাচের গলায়। মেয়েটা চোখ বড় বড় করে তাকিয়ে রইল। এই রূপে সায়েম কোনোদিন তার কল্পনাতেও আসেনি। প্রবল শিহরণের ঘোরে আচ্ছন্ন হয়ে দাঁড়িয়ে আছে নাচ। এক ফোঁটা নড়বার শক্তিও যেন হারিয়ে গেছে। সায়েমের ঠোঁটের সম্মোহনী স্পর্শগুলো ক্রমেই ছড়িয়ে পড়ছে তার সমস্ত গোলায়। সায়েম মুখ তুলে আবারও তাকালো নাজের দিকে। নাজের দিকে বললে ভুল হবে, তার দৃষ্টি আটকে আছে মেয়েটার ঠোঁটের দিকে। চুম্বকের ন্যায় ওই ঠোঁট দুটো সায়েমকে টানছে নিজের দিকে। এক মুহূর্ত অপচয় না করে সায়েম অগ্রসর হলো সেই চুম্বকের ডাকে সাড়া দিতে। ব্যাপারটা বুঝতে পেরে নাজ সঙ্গে সঙ্গে চোখ দুটো বুঝে ফেললো। ঘোরে সম্বিত হারিয়ে সায়েম একটু একটু করে এগিয়ে যাচ্ছে নাজের ঠোঁটের দিকে। আচমকাই বাধা হয়ে দাঁড়ালো নাজের চশমা। সিনেমা হল থেকে বেরিয়ে এসে চশমাটা আর খুলে রাখা হয়নি। ঘোর কেটে একটা অসহায়ত্ব এসে বিরাজ করলো সায়েমের চোখে মুখে। ছেলেটার সেই চেহারা দেখে হেসে কুটি কুটি হলো নাচ। সায়েম এবার বিরক্ত হয়ে তড়িৎ গতিতে সেই চশমা খুলে রেখে দিল গাড়ির ছাদের উপরে। সায়েম দুষ্টুমি মাখা কণ্ঠে বলল, এবার তোমায় কে বাঁচাবো? নাচ হাসির রেশটা ঠোঁটে রেখেই বলল, এত অসভ্য কেন আপনি? আমি অসভ্য? আমার অসভ্যতা তো আপনি কিছু দেখেননি ম্যাডাম। আবারও সেই নেশালো ভঙ্গি ফিরে এলো সাইমের মাঝে। একটু একটু আবারও করে এগিয়ে আসছে তার দিকে। না, এবার মানুষটাকে আটকাতেই হবে। নাচ বিস্মিত গলায় আকাশপানে তাকিয়ে বলল, ও মা, দেখুন একটা গোলাপি কাক। আবারও ঘোর কেটে যাওয়ায় সাইম বিরক্ত গলায় বলল। হোয়াট? এই সুযোগে ছেলেটার আড়ষ্ট হাতের বাঁধন থেকে কোনো মতে নিজেকে ছাড়িয়ে ছুটে পালালো নাস। সায়েমও সময় অপচয় না করে তার পিছু নিল। ছুটতে ছুটতে গাড়ি থেকে বেশ দূরে চলে এসেছে তারা। হঠাৎ অস্ফুট স্বরে চিৎকার করে নাচ ধুম করে বসে পড়ল মাটিতে। শক্ত করে ডান পায়ের গোড়ালি চেপে ধরল। সায়েমও তার মুখোমুখি বসতে বসতে উদ্বিগ্ন গলায় বলল, কি হলো নাচ? নাচ গলার স্বর প্রাণপণ স্বাভাবিক রেখে বলল, কিছু হয়নি। কই দেখি। আহা, কিছু হয়নি তো। নাজের হাজারটা বারণ অমান্য করে এক প্রকার জোরপূর্বকই গোড়ালি থেকে তার হাতটা সরিয়ে ফেলল সায়েম। কাঁটা জাতীয় কিছু একটা বিধে রয়েছে সেখানে। চুইয়ে চুইয়ে কয়েক ফোঁটা রক্ত গড়িয়ে পড়ল সায়েমের চোখের সামনে। দৃশ্যটি যেন প্রখরভাবে আন্দোলিত করে তুলল তার হৃদয়কে। সেই কাঁটা বের করার জন্য সাবধানে হাত বাড়ালো সায়েম। একটানে সেটা বের করতেই গল গল করে রক্তের আরেক স্রোত পেয়ে পড়ল। অস্ফুট স্বরে আর্তনাদ করে নাচ খামচে ধরল সাইমের শার্ট। মেয়েটার এই ব্যথার্ত মুখটা যেন নিমিষেই চুরমার করে ফেলল তার অন্তরাত্মাকে। হেঁটে হেঁটে নাচকে আর গাড়ির কাছে যেতে হলো না। সাইম নিজেই গাড়িটা চালিয়ে তার কাছে নিয়ে এলো। অতিরিক্ত যত্নে গাড়িতে বসালো। ছেলেটার চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তা আর অপরাধ বোধ। মেয়েটাকে আজ এখানে না নিয়ে এলেই হতো। শুধু শুধু ব্যথা পেল বেচারি। রক্তক্ষরণ ইতোমধ্যেই কিছুটা বন্ধ হয়েছে। গাড়িতে সবসময় একটা টাওয়াল থাকে, সেটাই দিয়েই ক্ষতস্থান শক্ত করে বেঁধে দিয়েছে সাইম। ব্যথাটাও একেবারে নেই। নাচ স্বাভাবিক গলায় বলল, এখনই চলে যাচ্ছি, আর একটু থাকি না। সাইম ধমকের সুরে বলল, এত বড় একটা অ্যাক্সিডেন্ট বাঁধিয়েছে আর বলে আলো থাকবে। আমি ব্যথা পেয়েছি আর আমাকেই ধমকাচ্ছেন?
তো কাকে ধমকাবো? এত রেসপন্সিবল কি করে হতে পারো তুমি? এভাবে খালি পায়ে কেউ চুরি করে? কে বলেছিল স্যান্ডেল খুলে রাখতে? মনে মনে ভালোই বিস্মিত হচ্ছে নাচ। কিছুক্ষণ আগে সাইম আর এই সাইম কি একই মানুষ? অমন রোমান্টিক মোড থেকে কেউ এত সহজে কি করে রাগী রূপ ধারণ করতে পারে? চিরকাল সাইমের রাগটাকে ভীষণ ভয় করে এসেছে নাচ। ছেলেটা রাগ করলেই ভয় তটস্থ হয়ে বুকটা ধক করে উঠত। তবে আর সেসব কিছুই হচ্ছে না, বরং ভেতরে ভেতরে হাসিই পাচ্ছে। এই রাগটা তো ভালোবাসারই বহিঃপ্রকাশ। তবে এই ক্ষুদ্র মূর্তিতে তাকে বেশিক্ষণ থাকতে দেওয়া যাবে না। নাচও দেখতে চাই সে কতটা সময় আর রাগ ধরে রাখতে পারে। নাচ আহ্লাদি কণ্ঠে বলল। শুনুন, নাচের এই আহ্লাদ ভরা কণ্ঠ একেবারেই বিগলিত করতে পারল না সাইমের ক্রোধকে। ব্রু কুচকে সামনের দিকে তাকিয়ে রইল ছেলেটা। নাচ আবারও বলল। শুনুন না। সাইম গম্ভীর গলায় বলল। শুনতে পারবো না, নাচ ড্রাইভ করছে। রাগ করেছেন? এমন মায়া ভরা কণ্ঠে কেউ রাগ করেছেন বললে রাগটা ধরে রাখার উপায় আর অবশিষ্ট থাকে না। সাইমের সকল রাগও যেন নিমিষেই উধাও হয়ে গেল। তবে বাইরে থেকে সেটা বুঝতে দিল না তাকে। রাগী ভাবটা ধরেই রাখলো। নাচ মিষ্টি গলায় বলল। আপনার রাগ কমিয়ে দেওয়ার ব্যবস্থা করি? কোনো ব্যবস্থা করতে হবে না, চুপ করে বসে থাকো। হুম, আমি আর আপনার কোনো কথা শুনবো না। আপনার রাগ কমিয়েই ছাড়বো। মনে মনে লম্বা এক শ্বাস নিল নাচ। ভয়ঙ্কর এক কাজ করতে যাচ্ছে সে। কাজটা করার পর যদি লজ্জার সাগরে ডুবে মরেও যায় তবুও কোনো আক্ষেপ থাকবে না। ধীরে ধীরে নিজের সিট থেকে অগ্রসর হলো সাইমের দিকে। আলতো করে ছোট্ট এক চুমু এঁকে দিল তার গালে। মেয়েটার এমন আকস্মিক কাণ্ডে হকচকিয়ে গেল সাইম। আবারও তার আশেপাশের সবকিছু এলোমেলো করে দিচ্ছে নাচ। নিজেকে সামলে রাখতে না পেরে ব্রেক করলো। হৃদস্পন্দন এতটাই বেড়ে গেছে যে চোখ দুটো বুঝে কয়েকবার দম নিয়ে নিজেকে শান্ত করতে হলো। অবশেষে নাচের দিকে তাকিয়ে বাঁকা হাসি হেসে বলল। এই বাচ্চা মেয়েটার এত সাহস আসে কোত্থেকে? এর একটা শাস্তি তোমাকে পেতে হবে। মুহূর্তেই লজ্জার মেঘগুলো কেটে গিয়ে একরাশ ভয়ে ঢোক গিলল নাচ। না জানি মানুষটা আবার কি শাস্তি দেয়। হসপিটালের ইমার্জেন্সি বিভাগ নিয়ে নাচের পায়ে ব্যান্ডেজ করিয়ে আনলো সায়েম। এতটুকু একটা ক্ষতের জন্য আবার হসপিটালে এসে ব্যান্ডেজ করাতে হয়? গ্রামের বনে বাদারে দাপিয়ে বেড়ানো মেয়ে নাচ এমন ব্যথা জীবনে যে কত পেয়েছে তার হিসাব নেই। ব্যথা পেয়েছে আবার সেরেও গেছে। তবে সাইমের এই ব্যস্ততার উদ্বিগ্নতা দেখে মনে হচ্ছে যেন নাচ কোমল এক ফুল। সেই ফুলের একটি পাপড়িও যদি ছিঁড়ে যায় তবে মহা সংকটে পড়ে যাবে পৃথিবী। হসপিটাল থেকে সাইম তাকে নিয়ে গেল এক জাপানিজ রেস্টুরেন্টে। নাচ ভেবে পায় না বাঙালি সংস্কৃতিতে চমৎকার সব খাবার থাকা সত্ত্বেও মানুষকে কেন জাপানিজ খাবার খেতে হবে? এত আধুনিক হয়ে লাভটাই বা কি? বাঙালি মাছ ভাতের সঙ্গে কিছুর তুলনা হয় না কি? খাবার তেমন সুবিধার না হলেও জায়গাটা চমৎকার। শান্ত এক পরিবেশ ছেয়ে আছে পুরো জায়গাটায়। পিয়ানোর মৃদু সুর গানে ভেসে আসছে। অসম্ভব সুন্দর একটা দিন পার করলো দুজনে। এতটা সময় একসঙ্গে একে অপরের আশেপাশে কখনো কাটানো হয়নি। বিয়ের পর থেকেই হয় সাইম সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে গেছে অফিসে, কিংবা বাড়িতেই থাকলেও সেই অদৃশ্য দেওয়ালের কাছে পরাজিত হয়ে এই মানবী থেকেছে আলাদা আলাদা ঘরে। বাড়ি ফিরে নাচ ক্লান্ত ভঙ্গিতে পা বাড়ালো নিজের ঘরের দিকে। হঠাৎ অনুভূত হলো কেউ একজন শক্ত করে চেপে ধরেছে তার ডান হাতটা। সে কেউ একজনটা হওয়ার সাধ্য পৃথিবীতে সাইম ছাড়া আর কারো নেই। সাইম নিচু কিন্তু দৃঢ় গলায় বলল। কোথায় যাচ্ছ? নাচ কম্পিত স্বরে বলল। আমার ঘরে। আমার ঘর মানে? আজ থেকে আমিই তোমার ঘর। নাচকে আর কোনো কিছু ভাবার বা বলার সুযোগ না দিয়ে সাইম নিমিষেই তাকে কোলে তুলে নিল। নাচের সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল। এই মানুষটা আবার তাকে কোলেও তুলতে পারে? লজ্জায় রক্তিম মুখটা কোনো মতে লুকিয়ে রাখলো সাইমের বুকে। সাইম তাকে নিয়ে এলো নিজের ঘরটায়। কোলে রেখেই কনুয়ের স্পর্শে সুইচ টিপে লাইট নিভিয়ে দিল। নাচ হঠাৎই আতকে উঠে বলল। লাইট নেভালেন কেন? মনে নেই আমি অন্ধকারে ভয় পাই? সাইম তার কানে ঠোঁট লাগিয়ে আশ্বাস দিয়ে বলল। কোনো ভয় নেই, আমি আছি না। আজকের এই রাতটা দুজনের জন্যই তীব্র রহস্যময়তার চাদরে ঘেরা। সারাটা দিন যেন সাইম নাচকে নিয়ে ঘুরে বেরিয়েছে ঢাকার বিভিন্ন প্রান্তে। সারা রাত ঘুরে বেড়ালো নতুন এক জগতে, যে জগৎ কেবলই ভালোবাসার। নিজেকে বাঁচাবার কোনো ইচ্ছেই নেই নাচের। সাইমের সঙ্গে ক্রমশ হারিয়ে যাচ্ছে নতুন এই জগতে। এই রাতের পর সত্যি সত্যি তার অন্ধকারের ভয় কেটে গেল। কাক ডাকা ভোরে ঘুম ভেঙে গেল নাচের।
ঘুম জড়ানো চোখে ঘড়ির দিকে তাকাতেই দেখতে পেল কাটায় কাটায় 6টা বাজছে। এত সকালে তো কোনোদিন তার ঘুম ভাঙে না, তবে আজ ভাঙলো কেন? 7-5 ভাবনের মাঝেই নাচ নিজেকে আবিষ্কার করলো সাইমের বুকে। ছেলেটা তার আড়ষ্ট হাতের বাঁধনে আগলে রেখেছে তাকে। কি সাংঘাতিক ব্যাপার! মুহূর্তেই মনে পড়ে গেল গত রাতের ঘটনা। লজ্জায় নাচের চোখ মুখ রক্তিম বর্ণ ধারণ করলো। এতটা লজ্জা বেচারি এই জীবনে পায়নি। আজ এই মানুষের সামনে দাঁড়াবে কি করে ভাবতেই আরেক দফা লজ্জার স্রোত বয়ে গেল তাকে প্রকম্পিত করে। নাচ সাবধানে সাইমের হাতটা সরিয়ে ফেলল। উঠতে যাবে ঠিক তখনই টের পেল পরিচিত ওই হাতের স্পর্শ। চোখের পলকে সাইম তাকে টেনে এনে আবারও ফেলল নিজের বুকে। ঘুম জড়ানো কণ্ঠে বলল, কোথায় পালাচ্ছ? নাচ লজ্জায় মিয়ে গিয়ে কম্পিত স্বরে বলল। পালাচ্ছি না তো। সাইম তাকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরতে ধরতে বলল। এখন উঠতে হবে না, শুয়ে থাকো। এক ফোঁটাও নড়ার শক্তি পেল না নাচ। নিঃশব্দে গুটিসুটি মেরে পড়ে রইল তার প্রিয় মানুষটার বুকে। সাইমের প্রশান্ত হৃদয়ের ধ্বনি স্পষ্ট শুনতে পাচ্ছে নাচ। এই হৃদস্পন্দনে জাদুকরী একটা ব্যাপার একটা। যতবারই কানে বেজে উঠে ভিন্ন এক জগতে হারিয়ে যায় নাচ। আমার যে কখন একরাশ ঘুম এসে আঁকড়ে ধরল নাচ নিজেই টের পেল না। ঘুম ভাঙল ঘন্টা দুয়েক পর সাইমের ডাকে। সাইম নাচকে আলতো ধাক্কা দিয়ে কোমল স্বরে বলল, এই যে ম্যাডাম, উঠে পড়ুন। আর কত ঘুমাবেন? সঙ্গে সঙ্গে নাচ থরমর করে উঠে বসল, যেন পৃথিবীতে মহাপ্রলয় এসে গেছে। এক্ষুনি না উঠলে বড় কোনো ক্ষতির সম্মুখীন হতে হবে। আচমকা ঘুম ভাঙায় কিছু বুঝতে না পেরে নাচ ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল সাইমের দিকে। মেয়েটার সেই চাহনি দেখে সাইম মনে মনে হেসে উঠলেও তা প্রকাশ করল না। ঘড়ির দিকে চোখ পড়তেই নাচ চমকে উঠে বলল, এত দেরি করে ফেললাম, আমাকে ডাকবেন না? সাইম দুষ্টুমির হাসি হেসে বলল, এখন থেকে ডাকছে? প্রায় ঘন্টা খানেক তো হলোই। যেভাবে নাকটাকে ঘুমাও তুমি। নাচ আহত গলায় বলল, কি যা তা বলছেন? আমি মোটেও নাক ডাকি না। ডাকছি ডাকো না, তুই জানলে কি করে? মানুষ তো আর নিজের নাকটাকে শুনতে পায় না। বুঝতে তো পারে, তাছাড়া নাক ডাকার ব্যাপারটা আমার পার্সোনালিটির সাথে যায় না। দাঁড়াও, একদিন কায়দা করে তোমার নাকটাকে রেকর্ড করে রাখবো, তাহলে টের পাবে নিজের পার্সোনালিটি কেমন। নাচ সরু চোখে তাকিয়ে রইল সাইমের দিকে। ছেলেটা বহু কষ্টে হাসি চেপে রাখার চেষ্টা করছে। এই দৃশ্য দেখে তার রাগ যেন আরো কয়েক গুণ বেড়ে গেল। ভেবেছিল ঘুম থেকে উঠে লজ্জায় সাইমের সামনেই দাঁড়াতে পারবে না, কিন্তু হলো তার ঠিক উল্টো। কি প্রয়োজন ছিল সকাল সকাল তাকে এভাবে রাগিয়ে দেওয়ার? নাচ রাগে গজগজ করতে করতে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। সে চলে যেতেই হাসিটা আর চেপে রাখতে পারল না সাইম। মেয়েটার রাগে ফুলে থাকা মুখটা দেখার জন্যে হলেও প্রতিদিন একবার করে তাকে রাগিয়ে দিতে হবে। গোসল সেরে ফিরে এসেই নাচ দেখতে পাই টেবিলে নাস্তা সাজানো। কি সর্বনাশ! সাইম এত সব করলো কখন? রান্নাঘর থেকে খুন্তি নাড়ানাড়ির আওয়াজ আসছে। এত কিছুর পরেও আবার কি রাঁধছে ছেলেটা? ব্যস্ত পায়ে রান্নাঘরে যেতেই নাচ দেখলো সাইম অতি যত্ন নিয়ে সাবধানে অমলেট বানাচ্ছে। তার এই অমলেট সত্যিই দারুণ হয়। ডিমের মধ্যে মিহি করে কাটা পেঁয়াজ কুচি, টমেটো, লবণ আর গোলমরিচ। মাঝে মাঝে ইচ্ছে হলে ধনিয়া পাতাও দেওয়া যায়, তবে সেটা নির্ভর করে ইচ্ছের উপরেই। নাচ ব্যস্ত গলায় বলল, আপনি শুধু শুধু কষ্ট করতে গেলেন কেন? সাইম কোমল স্বরে বলল, ভাবলাম সকাল সকাল আমার বউটার একটু যত্ন নেই। নাজের লজ্জা রাঙা মুখটা মনের অজান্তেই হেসে উঠল। জীবনে কত সকালই তো এসেছে, তবে আজকের মতো সুন্দর সকাল আর আসেনি। দীর্ঘ ছুটি শেষে আজ অফিসে ফিরেছে সাইম। তার মতো কাজ পাগল মানুষ টানা 8 দিন অফিসে যায়নি। ব্যাপারটা যেন অষ্টম আশ্চর্য। নিজের কর্মকাণ্ডে ক্রমশই নিজেই অবাক হয়ে যাচ্ছে সাইম। এই কোম্পানি থেকে তার কাছে চাকরির অফার এসেছিল MBA পাশ করার আগেই। সেই থেকে আজ অবধি কতগুলো বছর পার হয়েছে। সাধারণ এমপ্লয়ি থেকে সে আজ হয়েছে কোম্পানির CEO। আগে উপর মহলের নির্দেশ অনুযায়ী কাজ করত, আজ নিজেই উপর মহলে বসে সকলকে নির্দেশ দিচ্ছে। এতগুলো বছরে কোম্পানি নির্ধারিত ছুটি ছাড়া একটি দিনও নিজ থেকে ছুটি নেয়নি সাইম। এবারই প্রথম। অফিসে যাওয়ার আগে বাড়ির মূল দরজার সামনে নাচকে শক্ত করে জড়িয়ে ধরল সাইম। নিমিষেই এক অদৃশ্য হাহাকার নিজের উপস্থিতির জানান দিল নাজের হৃদয় জুড়ে। মানুষটা আগেও তো বহুবার তাকে একা রেখে অফিসে গেছে, কই তখন তো এমনটা অনুভূত হয়নি। নাজ অস্পষ্ট গলায় বলল, সাবধানে যাবেন আর পৌঁছেই আমাকে ফোন করে জানাবেন। সাইম তার দিকে তাকিয়ে অন্যরকম গলায় বলল, আর কিছু?
হুম, কে? আমাকে বেশি বেশি মনে করবেন। মৃদু হাসি ফুটে উঠল সাইমের ঠোঁটে। পর মুহূর্তেই সেই ঠোঁটের সম্মোহনী স্পর্শ গিয়ে পড়ল নাজের কপালে। সাইম বেরিয়ে যেতেই ঘর গোছাতে ব্যস্ত হয়ে পড়ল নাজ। এতদিন সকালটা কাটতো পড়াশোনার মাঝেই, তবে আজ কি করবে বেচারি? কি করা যায় ভাবতে ভাবতেই তার চোখ দুটো পড়ল গতকাল কেনা বইগুলোর উপর। প্রচ্ছন্ন এক হাসি ফুটে উঠল তার ঠোঁট জুড়ে। বই পড়তে পড়তে এমন বাজে অভ্যাস হয়ে গেছে যে পড়া ছাড়া অন্যভাবে সময়টা পার করার কথা কল্পনাও করা যায় না। নাচ বারান্দায় গিয়ে বসলো হুমায়ুন আহমেদের আমার কাছে জল বইটি নিয়ে। এই বইয়ের উপর নির্মিত সিনেমা সে আগেই দেখেছে। বেশ অনেক জায়গাতেই সিনেমার সঙ্গে বইয়ের মিল নেই, তবুও পড়তে গিয়ে বারবার চোখের সামনে ভেসে উঠছে এই সিনেমায় অভিনয় করা অভিনেতাদের মুখ। নাচ চিরকালই উপন্যাস পড়তে গিয়ে নায়িকার চরিত্রে নিজেকে কল্পনা করে। আজও দিলু হিসেবে নিজেকেই কল্পনা করতে চাইছে, কিন্তু বারবার চোখের সামনে ভেসে উঠছে ওই অভিনেত্রীর মুখটাই। কোনো মানে হয়? বেলা 11টা বাজার একটু আগেই জরিনা চলে এলো। নাচকে ও বই ছেড়ে উঠতে হলো। নাচ FM রেডিও হলে এই মেয়েটা একটা আস্ত রেডিও স্টেশন। কথা বলে মাথা ধরিয়ে না দেওয়া পর্যন্ত তার শান্তি নেই। তার কথার ভিড়ে বই পড়া তো দূরের কথা, পড়ার কথা চিন্তাও করা যায় না। ঝাল ঝাল গরুর মাংস আর পোলাও নাকি সাইমের ভীষণ পছন্দের। নাচ ঠিক করেছে তার প্রিয় মানুষটার প্রিয় খাবারগুলো আজ নিজ হাতে রাঁধবে। ভাবনা অনুযায়ী রান্নাঘরে খুন্তি নাড়ছে আর ফোনের লাইন থেকে অপর প্রান্ত থেকে সকল নির্দেশনা দিচ্ছে তার শাশুড়ি মা। হাসনা বেগম বিজ্ঞ গলায় বলল, পেঁয়াজ ভাজা হয়েছে বৌমা? হচ্ছে মা। পেঁয়াজের রং লালচে বাদামি হয়ে এসেছে। নাচ চোখ দুটো ছোট ছোট করে বলল, লালচে বাদামি আবার কি? কিছুটা লালচে আবার কিছুটা বাদামি, ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে। নাচ ভালো করে খেয়াল করে দেখেও কিছুই বুঝতে পারল না, তাই জরিনাকে ডেকে বলল। জরিনা দেখ তো হয়েছে কিনা। জরিনা কিছুটা সময় হাড়ির দিকে তাকিয়ে থেকে বলল, না আফা, আর একটু ভাজন লাগবো। মা, জরিনা বলছে এখনো হয়নি। হাসনা বেগম চিন্তিত গলায় বললেন, কিছুই তো বুঝতে পারছি না বৌমা, এতক্ষণ সময় লাগার তো কথা না। দাঁড়ান মা, আমি কনার মোবাইলে ভিডিও কল দিচ্ছি, নিজেই দেখুন কি অবস্থা। ভিডিও কল দিতেই সবকিছু পরিষ্কার হয়ে গেল হাসনা বেগমের কাছে। এতটা সময় নাজের চুলার আঁচ কমানো ছিল বলেই রান্না হতে এতটা সময় লাগছিল। দেখে দেখে বাকিটা নির্দেশনা খুব সহজেই দিতে পারলেন তিনি। এবার 2 চামচ টক দই দাও বৌমা। 2 চামচ? কিন্তু মা, ইউটিউবে তো 1 চামচে দিয়েছে। হাসনা বেগম কঠিন গলায় বললেন, এটা তোমার ইউটিউবের রেসিপি নয় বৌমা, আমার রেসিপি। যা বলছি তাই করো তো। ভাগ্যিস ইন্টারনেট জিনিসটা ছিল, না হলে মাইলের পর মাইল দূরত্বে থাকা একজন কাউকে এত সহজে রান্না শেখাতে পারত। মশলা কষিয়ে মাংস সিদ্ধ হওয়ার অপেক্ষা করছে নাজ। এখন আর অপর প্রান্তে হাসনা বেগমের বসে থাকার প্রয়োজন নেই। শাশুড়ির কাছ থেকে বিদায় নিয়ে নাজ এসে বসলো টিভির সামনে। রান্না হতে হতে আরো 1 ঘন্টা সময় লাগবে। সময়টুকু না হয় টিভি দেখেই কাটানো যাক। হঠাৎই নাজের ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠেছে তুষির নাম। একটা সময় ছিল প্রতিদিন মেয়েটার সঙ্গে দেখা হতো। আহারে, আজ কতদিন হয়ে গেল দুজনের দেখা নেই। প্রিয় বন্ধুগুলো হয়তো চোখের সামনে দিয়ে এভাবেই একটু একটু করে হারিয়ে যায়। ফোন রিসিভ করে কানে এলো তুষির ব্যস্ত গলা। নাজ, তুই কই? বাসায়। আর কোথায় থাকবো? বাসায় মানে ঢাকার বাসায়? হুম। আমি তো ভেবেছিলাম ব্যাগপত্র গুছিয়ে বাড়ি চলে গেছিস। তুই তো বলেছিলি রেজাল্ট বের হবার পরপর বাড়ি ফিরে যাবি। আর মনেই হেসে উঠল নাজ। প্রকৃত ঘটনা তুষি জানতে পারলে তাকে পচানোর কোনো সুযোগই হাতছাড়া করবে না। তুষি বিরক্ত গলায় বলল, আবার হাসছিস কেন? কিছু না, এমনি। তুই কিছু বলবি? বলবোই তো। শোন, আমি একটা কোচিং সেন্টারে নাম লেখাতে এসেছি। কোচিং সেন্টারটা আমাদের কলেজের কাছেই। তুই কি ভর্তি পরীক্ষার জন্য কোচিং করবি? হ্যাঁ, ভালো জায়গায় চান্স পেতে হলে করতে তো হবেই। তুই অবশ্যই কোচিং টোচিং না করলেও ভালো জায়গাতেই চান্স পাবি। কি যে বলিস, আমি জীবনে অনেক স্টুডেন্টকে দেখেছি সারা জীবন লেখাপড়ায় ভালো হওয়া সত্ত্বেও ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পায়নি। বুঝেছি। তাহলে তোর নামটাও লিখিয়ে রাখলাম। শুনেছি এই কোচিং সেন্টারটা অনেক ভালো। ঠিক আছে, লিখিয়ে রাখ। নাজের সঙ্গে খাওয়া দাওয়া করে বিদায় নিল জরিনা। খাওয়ার পুরোটা সময় তার মুখে লেগেছিল নাজের রান্নার প্রশংসা। অল্প কিছুদিনেই রান্নার হাত পাকিয়ে ফেলেছে মেয়েটা। কে বলবে
এই মেয়ে একদিন পানি গরম করা ছাড়া কিছুই পারতো না। দুপুরের এই সময়টা বড্ড আলসেমিতে কাটে নাজের। সারাটা সকাল জরিনার সঙ্গে গল্পে গল্পে কেটে যায়। তবে এই সময়টাতে করার মতো তেমন কিছুই থাকে না, থাকলেও করতে ইচ্ছে হয় না। বইটাও এখন আর পড়তে ইচ্ছে করছে না। বিচিত্র এক ক্লান্তি আঁকড়ে ধরে রেখেছে তাকে। ঘুম ঘুম ভাব হচ্ছে, তবে ঘুমাতে ইচ্ছে করছে না। নাজের এই এক অদ্ভুত অভ্যাস। মাঝে মাঝে চোখে প্রবল ঘুম নেমে আসে, কিন্তু ঘুমানোর ইচ্ছে হয় না। আমার মাঝে মাঝে ঘুমাতে ইচ্ছে হয় ঠিকই, কিন্তু ঘুম আর পায় না। নিজের এসব পাগলামিতে নিজেই হেসে ওঠে নাজ। হঠাৎই মোবাইলে কনার ফোন এলো। যাক, পরবর্তী কয়েকটা মিনিট আনন্দেই কাটানো যাবে। ফোন ধরতেই কণা উত্তেজিত কণ্ঠে বলে উঠল। দোস্ত, সর্বনাশ হয়ে গেছে। নাজ চিন্তিত গলায় বলল, কি হয়েছে? সর্বনাশ হয়েছে। আরে বাবা, সর্বনাশটা কি সেটা বলবি তো? তুই দেখিসনি এখনো? নাজ অনিশ্চিত গলায় বলল। কি দেখবো, ঝেড়ে কাশ তো কণা। ভাইয়ার আইডিতে যা, নিজেই দেখতে পেয়ে যাবি। সাইমের নাম শুনতেই বুকটা ধক করে কেঁপে উঠল নাজের। কি সাংঘাতিক ব্যাপার! একে তো কণা বলছে সর্বনাশ হয়েছে, আবার সর্বনাশের কারণও নাকি লুকিয়ে আছে তার আইডিতে। মানুষটার কিছু হয়নি তো? দুশ্চিন্তার কালো মেঘগুলো এসে জড়ো হলো নাজের চোখে মুখে। ফোন কেটে চিন্তিত ভঙ্গিতে ফেসবুকে ঢুকলো নাজ। মানুষটা খুঁজতে তার আইডি পর্যন্ত যেতে হলো। নিউজ ফিডের শীর্ষেই দেখা মিলল তার। মুহূর্তেই দুশ্চিন্তার কালো মেঘগুলো কেটে গিয়ে পাহাড় সমান বিস্ময় আর লজ্জা এসে ভর করলো তার চেহারায়। সায়েমের নতুন কভার ফটোতে নাজের ছবি। গতকাল সবুজ ঘেরা ওই জায়গায় খালি পায়ে নাজের ছুটাছুটি করে বেড়ানোর ছবি। মানুষটা আবার এই ছবি কখন তুলল? ভালো করে ক্যাপশনের দিকে চোখ পড়তেই মুগ্ধতার এক প্রবল স্রোত শির দ্বারা প্রকম্পিত করে বয়ে গেল। ক্যাপশনে লেখা, More than you say, the less I know. Whatever you say, I follow. মানুষটা দিন দিন কি হয়ে যাচ্ছে। গতকাল সারাটা দিন নাজের কাছে নিজেকে সম্পূর্ণ নতুন এক রূপে উপস্থাপন করেই ক্ষান্ত হয়নি। আবার আবার গোটা পৃথিবীকে সেই নতুন রূপের জানান দিচ্ছে। সে কি বোঝে না তার এমন কর্মকাণ্ডে এই বাচ্চা মেয়েটা লজ্জায় তিলে তিলে শেষ হয়ে যাচ্ছে? বিকেলের দিকে আবারও চায়ের কাপ হাতে বইটা নিয়ে বসলো। গল্পটা মোটামুটি ইন্টারেস্টিং পর্যায়ে দাঁড়িয়ে আছে। সকল প্রধান চরিত্ররা গিয়েছে পাখি শিকারে। হুমায়ুন আহমেদ সত্যিই ছিলেন শব্দের জাদুকর। অতি তুচ্ছ বিষয়কেও এমন সাবলীলভাবে উপস্থাপন করতেন, পড়তেই মুগ্ধতা ছড়িয়ে যায় মনে। পড়তে পড়তেই আবারও ফোনটা বেজে উঠল। ফোনটা আজ একটু পরপরই বেজে উঠছে। ঘটনা কি? পৃথিবী শুদ্ধ সকলের কি আজ একসঙ্গে নাজের কথা মনে পড়েছে? বিরক্তি নিয়ে ফোনের দিকে তাকালো। ভেসে ওঠা নামটা দেখে টোটে হাসি ফুটে উঠল। ফোন করেছে শিউলি। মেয়েটার সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ নেই। বিয়ে করে ময়মনসিং থেকে চট্টগ্রামে চলে গেছে প্রায় 1 বছর হলো। মনে মনে অনুতপ্ত হয়ে উঠল নাজ। তারই উচিত ছিল একবার ফোন করে মেয়েটার খোঁজ খবর নেওয়া। মাঝে মাঝে আমরা নিজেকে নিয়ে এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে অতি আপনজনদের খোঁজ নেওয়ার সময়টুকুও পাই না। ফোন রিসিভ করেই নাজ উৎফুল্ল গলায় বলল, শিউলি, কি খবর দোস্ত? অপর প্রান্ত থেকে শিউলি আন্তরিক গলায় বলল, এই তো চলছে দোস্ত। অবশেষে মনে পড়লো আমার কথা। বিয়ে শাদী করে দেখছি আমাদের ভুলেই গেছিস। তুই খুব মনে রেখে বসে আছিস বুঝি? তোর এত কি ব্যস্ততা যে আমার বিয়েতে আসার সময় পর্যন্ত হলো না? নাজ অপরাধীর ন্যায় বলে উঠল, সরি দোস্ত, একবার দেখা হোক, আমি সব খুলে বলবো। হয়েছে হয়েছে, নিজের হয়ে আর সবাই গাইতে হবে না। শোন, তোকে ফোন করেছি কংগ্রেচুলেশন জানাতে। তোর রেজাল্টের খবর পেয়ে কি যে খুশি হয়েছি। আমি জানতাম একদিন তুই সবাইকে তাক লাগিয়ে দিবি। নাজ বিনয়ী গলায় বলল, থ্যাংক ইউ। আমার থেকে অবশ্য ওনার কৃতিত্বই বেশি। উনি না থাকলে হয়তো পড়ালেখাটাই চালিয়ে যেতে পারতাম না। জানিস, বিয়ের পর এক মুহূর্ত আমাকে টাইম পাস করতে দেখলে ভুরু কুচকে বলতো, পড়তে বসো। শিউলি কিছুটা সময় চুপ করে থেকে অন্য মনস্ক গলায় বলল, তুই অনেক লাকি নাজ। আমার কথা বাদ দে, তুই কেমন আছিস বল? কণা বলল এবার নাকি পরীক্ষা দিসনি, ঘটনা কি? বাড়িতে যা পরিস্থিতি তাতে আমাকে বইয়ে মুখ গুজে পড়ালেখা করার মানায় না রে। মানে? শিউলি ক্লান্ত গলায় বলল, আমার শাশুড়ি আম্মার লিভার সিরোসিস ধরা পড়েছে। টানা 6 মাস বিছানায় পড়ে আছে বেচারি। একা একা খেতে পারে না, ওয়াশরুমে যেতে পারে না। এমন কঠিন সময় আমি যদি ওনার সেবা যত্ন না করি তাহলে কে করবে বল? পরীক্ষা তো 1 বছর পরেও দেওয়া যাবে।
ওহ, চিকিৎসা করাচ্ছিস ঠিক মতো? করাচ্ছি তো, ডক্টর অপারেশন করতে বলেছে। শিহাবের আবার এই দেশের ডক্টরের উপর ভরসা নেই, ওর ইচ্ছা সিঙ্গাপুরে নিয়ে অপারেশন করাবে। সিঙ্গাপুরে যেতে হবে কেন? আমাদের দেশে কি আধুনিক চিকিৎসার অভাব পড়েছে? সেটাই তো ওকে বোঝাতে পারছি না। এতগুলো টাকা একা হাতে জোগাড় করতে বেচারা একেবারে হিমশিম খাচ্ছে। আমি আবার এদিকে মাকে বললাম কয়েকটা গয়না বিক্রি করে টাকা পাঠাতে। নাজ ভ্রু সামান্য কুচকে বলল, কি আশ্চর্য, তোর শাশুড়ির অপারেশনের টাকা জোগাড় করতে খালামার গয়না বিক্রি করতে হবে কেন? শিউলি সঙ্গে সঙ্গে বলল, সমস্যা কোথায়? মা যেমন আমার, শাশুড়িও তো আমার। এই গয়নাগুলো তো আলমারিতেই পড়ে থাকতো, টাকাগুলো পেলে শিহাবের উপকার হবে। শিউলি, হুম। তুই ভালো আছিস তো? ও মা, ভালো থাকবো না কেন? কি যে বলিস না আজ। সন্ধ্যা নামার খানিক বাদেই কানে ভেসে এলো সেই কাঙ্ক্ষিত কলিং বেলের আওয়াজ। দরজা খুলে সাইমের মুখটা দেখতেই দিনের সব আলসেমি বিরক্তিগুলো মুছে গেল। এদিকে ক্লান্ত হয়ে ফেরার পর নাজের হাসিটাই যেন সাইমের জন্য খুলে দিল প্রশান্তির দ্বার। সাইম প্রায় প্রতিদিনই অফিস থেকে ফেরে এক গাদা বাজার নিয়ে। নাজ বারবার বলে ফ্রিজে যথেষ্ট বাজার আছে, রোজ রোজ বাজার করার প্রয়োজন নেই। কথাগুলোকে যেন কানেই নেয় না সাইম। তার কথা হলো অফিস থেকে ফেরার সময় সংসারের জন্য বাজার করতে তার ভালো লাগে। ফ্রিজে কি আছে না আছে সেটা তো আর তার দেখবার বিষয় নয়। সাইম ফ্রেশ হয়ে এসে বসলো বসার ঘরে। টিভির সামনে বসে অনবরত চ্যানেল ঘোরাচ্ছে। মানুষটার এই এক বদ অভ্যাস, দেখবে কিছুই না, পুরোটা সময় টিভির সামনে বসে চ্যানেল ঘোরাবে। নাজ কফি বানিয়ে তার সামনে রাখতে রাখতে বলল, শখ করে বাজার করবেন ভালো কথা, তাই বলে একটু দেখে শুনে জিনিসপত্র কিনবেন না? এমন প্রশ্নের পর শ্রোতার উচিত পাল্টা প্রশ্ন করে জিজ্ঞেস করা, কেন? যার উত্তরটা হবে উক্ত প্রসঙ্গ তোলার কারণ। কিন্তু সাইমের কাছ থেকে তেমন কোনো প্রশ্নই পাওয়া গেল না। তাই নাজ নিজে থেকেই আবারও বলল, বেগুন যা এনেছেন সবগুলো কানা। এমন বেগুন দেখলে কাল জরিনা আমাকে নির্ঘাত ঝাড়ি দেবে। কানা বেগুন আবার কি? বেগুনের কি চোখ আছে যে সে কানা হবে? মাঝে মধ্যে কথার ফাঁকে নাজ এমন কয়েকটা আঞ্চলিক শব্দ ঢুকিয়ে দেয় যেগুলো মাথার 6 ফুট উপর দিয়ে চলে যায়। সাইম এবারও কিছু বলল না। নাজকে রীতিমতো উপেক্ষা করে এক দৃষ্টিতে তাকিয়ে রইল টিভির দিকে। নাজ বিরক্ত গলায় বলল, এই যে কি হলো আপনার, শুনছেন আমার কথা? সাইম এবার নাজের দিকে তাকিয়ে বলল, ও, আমাকে বলছিলে? আপনি ছাড়া এখানে আর কে আছে? সাইম ঠোঁটের কোণে দুষ্টুমির হাসি আড়াল করে বলল, এমন এই করলে বোঝা যায় না কি কাকে ডাকছো। ফর ইউ ক্যান ইনফরমেশন, আমার একটা নাম আছে। নাজ জড়সড় ভঙ্গিতে বলল, তো আপনাকে আমি নাম ধরে ডাকতে পারি? চিঠিতে তো ডেকেছিলে। চিঠির কথা মনে পড়তেই লজ্জায় চোখ দুটো গিয়ে পড়ল মেঝের দিকে। লেখার সময় বারবার মনে হচ্ছিল ছেলেটাকে নাম ধরে ডাকা উচিত হচ্ছে না। ইস, কেন যে সেদিন কালি দিয়ে ঘষে কেটে দেয়নি তার নামটা। হঠাৎই মাথায় দুষ্টু বুদ্ধি এসে ভর করলো। নাচ খানিকটা সময় ভেবে বলল, কোন চিঠি যেন? আমার ঠিক মনে পড়ছে না। সায়েম বাঁকা হাসি হেসে বলল, তাই না? আমার কাছে এসো, মনে করে দিচ্ছি। সায়েম নাজের হাত ধরে এক হ্যাচকা টানে তাকে বসালো নিজের কোলে। আচমকা সায়েমের এমন কাণ্ডে চোখ দুটো ছানাবাড়া হওয়ার উপক্রম হলো মেয়েটার। নাজ খেয়াল করলো সায়েমের অবাধ্য ঠোঁট দুটো ধীরে ধীরে অগ্রসর হচ্ছে তার দিকে। তাই সতর্ক কণ্ঠে বলল, এই না, এখন কোনো দুষ্টুমি না। সমস্যা কোথায়? আমাদের বাড়ি ভর্তি লোকজনও নেই যে তুমি কারো দেখে ফেলো অজুহাত দেবে। আপনাকে নিয়ে আর সায়েম নাজের ঠোঁট দইয়ের উপরে আঙ্গুল রেখে তাকে চুপ করিয়ে দিয়ে বলল, কিসের আপনি? হ্যাঁ, আমি কি বাইরের কেউ যে সারাদিন আপনা আপনি করতে হবে? ঠোঁটের ওপর মানুষটার শীতল হাতের স্পর্শ, তার উপর আবার অমন নিশালো চাহনি। ক্রমশই ভিন্ন এক জগতে হারিয়ে যাচ্ছে নাজ। মুহূর্তেই নিঃশ্বাসের গতি অস্বাভাবিক পর্যায়ে চলে গেল। নাজের মুখের উপরে পড়ে থাকা অবাধ্য চুলগুলোকে কানে গুজে দিতে দিতে সায়েম বলল, শোনো নাজ, তুমি দীর্ঘদিন আমার সঙ্গে বাইরের মানুষের মতো কথা বলে এসছো, আমি সহ্য করেছি। এখন থেকে কিন্তু এগুলো সহ্য করবো না। নাজ গলার স্বর বহু কষ্টে স্বাভাবিক রেখে বলল, কষ্ট করে সহ্য করে নিন, কারণ আমি কিছুতেই আপনাকে তুমি তুমি ডাকতে পারবো না। উত্তাল হাওয়া বইছে ধরণীর বুকে, ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে চারিদিকে। বৃষ্টিধারা
এবং হাওয়া যেন প্রতিযোগিতায় নেমেছে, কে কার থেকে বড় গতিতে ছড়িয়ে যেতে পারে। এমন আবহাওয়ায় কেউ রাস্তায় দাঁড়ালে তার উড়ে যাওয়ার ক্ষীণ সম্ভাবনাও থাকে। চিন্তিত ভঙ্গিতে ঘড়ির দিকে তাকালো নাজ। প্রায় সন্ধ্যা 7:30। সায়েম তো প্রতিদিন 7টার মধ্যেই বাড়ি ফিরে আসে, তবে আজ এত দেরি করছে কেন, তাও আবার এই ঝড় বাদলের দিনে। মোবাইলের হাতে কল লিস্ট থেকে সায়েমের নম্বরটা বের করলো নাজ। ডায়াল করতে গিয়েও করলো না। এই মুহূর্তে সে নির্ঘাত ড্রাইভ করছে। ফোন করে ব্যাঘাত সৃষ্টি করা হয়তো ঠিক হবে না, তবে সায়েম বেচারা এত সহজে পার পাচ্ছে না। একবার আসুক, আজ তার খবর আছে। কয়েক মিনিটের মধ্যেই কলিং বেলের আওয়াজে নাজের 7 ভবনে ছেদ পড়ল। ছুটে গিয়ে দরজা খুলেই কঠিন গলায় কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই বিস্ময়ে খাবি খেলো। কাক ভেজা হয়ে আছে সায়েম। তার হালকা নীল রঙের শার্টটা ভিজে গায়ের সঙ্গে সেটে আছে, ব্লেজারটা কাঁধে ঝুলছে, তবে সেটাও চুপচুপে ভিজা। তার চোখের সামনে পড়ে থাকা চুলগুলো বেয়ে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। নাজ হতভম্ব হয়ে বলল। এ কি, এভাবে ভিজলেন কি করে? সায়েম শান্ত গলায় বলল। বৃষ্টি হলে মানুষ ভিজবে না?